ঘড়ির কাঁটা টুংটাং আওয়াজ তুলে গভীর রাতে সূচনা আরম্ভ করছে। রুমের মাঝের বড় দেওয়াল ঘড়িটা বেজেই চলেছে কিছু সময় নিয়ে। এরা চুপ করে বসে আছে পড়ার টেবিলে। মূলত পড়াশোনাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে রাত জেগে স্বামীর অপেক্ষা। ইতোমধ্যে 12 কাপ কফি খেয়ে ফেলেছে শুধুমাত্র ঘুম না আসার জন্য। এত কষ্ট করে রাত জেগে থাকার পর যদি দেখা না হয় শিকদার সাহেবের সাথে, এরা বড্ড রাগ হচ্ছে। এত রাত অবধি কেউ কি বাইরে, বাড়ির বাইরে থাকে? কি এত কাজ বাইরে? নাকি বাইরে আরেকটা সংসার আছে? আমি শুনেছিলাম বেশি বড় লোকরা নাকি ঘরে একটা আর বাইরে আর একটা করে বউ রাখে, সংসার সাজায়। তাহলে কি শিকদার সাহেবের বাইরে আরো একটা সংসার আছে? এরা এইসব নিয়ে ভাবতে থাকে কিছু সময় নিয়ে। সময় যখন 1:15 ঠিক তখনই বড় বড় পায়ের শব্দ ভেসে আসছে রুমের এইদিকে। ঠিক তখন এরার ভাবনার ছেদ ঘটে। এই বড় বড় পায়ের শব্দের মালিকটিকে সে খুব ভালো করেই চেনে। রুমের আলো ছলছল করছে। এরা চেয়ারে বসে আছে, মূলত তাকে দেখতে মনে হবে সে এই মুহূর্তে পড়াশোনা করছে। আদিল এক পলক নজর ঘুরিয়ে নিল, এরপর রুমের দরজা লাগিয়ে ভেতরে প্রবেশ করলো। এরা টেবিল থেকে উঠে চলে আসলো ঠিক আদিলের সামনে। আদিলের কেমন মন খারাপ দেখতে। এরা আদিলের সামনে দাঁড়াতেই আদিল বলে উঠল, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখনো ঘুমাননি যে? এরা বুঝতে পারলো না আদিলের কি অল্প অল্প মন খারাপ নাকি। তাকে দেখে তো একদম স্বাভাবিক লাগছে। তাহলে কি আদিল সব ঠিক করে ফেলেছে? ইরার এবার ভীষণ রাগ হলো। আদিলের প্রশ্নের ছোট্ট উত্তর দিয়েই বলল, এমনি পড়াশোনা করছিলাম, ঘুমোবো এখন। ইরা কথা শেষ করে আদিলের সামনে থেকে সরে দূরে চলে যেতে চাইলে আদিল ইরার কোমর টেনে শক্ত হাতেই বলে উঠল, স্বামীর ভালোবাসা পাওয়ার শুনে এত উতলা হয়ে আছেন বললেই হয়। এত লজ্জা কিসের? এর আগেও তো আমরা। আদিলের পুরোপুরি কথা শেষ করার আগেই ইরা আদিলের মুখে আঙুল চেপে ধরেই বলে উঠল, চুপ করুন অশুভ লোক, মুখে কিছুই আটকায় না তাই না? আদিল শক্ত হাতে ইরার কোমর টেনে মুখ ডুবালো ঘাড়ে, তারপর ফিসফিস করেই বলল, ঘরের বউ হয়ে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লজ্জা লাগে না বুঝি? ইরা শুকনো ঠকিল, ভয়ে নেতিয়ে গিয়ে আমতা আমতা করেই বলল। উম, মানে কি বলছেন এসব? আদিল ইরার ঘাড় থেকে মুখ তুলে ইরার চোখের দিকে তাকিয়েই বলল। আব্দুল মামুন কিন্তু নারী পাচারকারীদের সঙ্গী ছিল। ইরা চট করেই বলে উঠল। অসম্ভব, উনি কখনোই এমন বাজে কাজ করবেন না। ইরার এমন উত্তরে আদিলের মনে হলো নিজের স্বামীর থেকে পরপুরুষের প্রতি টানটা একটু বেশি মনে হচ্ছে। আদিল দাঁতে দাঁত পিষেই বলল। কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স মোটেও ভালো নয়। ইরা আদিল থেকে নিজেকে সরানোর চেষ্টা করতে করতেই বলল। আপনি ফাঁসিয়ে দিয়েছেন তাই না? আদিল নিঃশব্দে হাসলো এবং বলল, মনের কথা এত তাড়াতাড়ি পড়ে ফেলতে পারো, এর জন্যই তোমাকে বড্ড বেশি ভালোবাসি। ইরা মুহূর্তেই আদিলের শার্টের কলার টেনে ধরে শক্ত গলায় বলে উঠল। কেন করলেন এমন? ইরার এমন আচরণে আদিলের রাগ পা থেকে মাথা পর্যন্ত চলে গিয়েছে। আদিল রাগের ইরি করেই বলে উঠল। ভালোবাসা, ফিলিংস, মায়া, টান সব আমার জন্যই বরাদ্দ থাক। যদি অন্য কারোর জন্য তোমার চোখে এক বিন্দু পরিমাণ মায়া দেখি, তাহলে তোমার কি হাল করবো আই সোয়ার আমি নিজেও জানি না। ইরার এবার বড্ড রাগ হলো নিজের প্রতি। তার জন্য কিনা একজন অনেস্ট পুলিশ বিপদে পড়ে গেল। ছি, ভাবতেই খারাপ লাগছে। কি হবে এবার? আদিল সে তো বড্ড রেগে আছে, তবে আব্দুল মামুনের খোঁজ নিবে কিভাবে? তার একদম ঠিক হয়নি রিচ লোমানের নাম্বারটা মামুনকে দেয়া। তারা আইনের লোক, একটা এভিডেন্স পেলে পুরো 14 গোষ্ঠীর ডিটেলস কালেক্ট করতে পারে। এখন কি হবে? ইরা বেশ সময় নিয়ে ভাবতে লাগলো। তার পাশে যে তার স্বামী স্বয়ং আদিল দাঁড়িয়ে, সেদিকে তার হুঁশই নেই। তার ভাবনার ছেদ ঘটল হঠাৎ আদিলের আক্রমণে। শক্ত হাতে কোলে তুলে নিয়েছে ইরাকে। ইরা কোলে ওঠার বিষয়টা বুঝতে পেরে ছটফট করতে লাগলো এবং ছাড়তে বলল আদিলকে। কিন্তু আদিল ইরার কোনো কথাকে পাত্তাই দিচ্ছে না। আদিল যে বড্ড রেগে আছে, যদি এখন সত্যি সত্যি কিছু। এইসব ভাবতেই ইরা আরো ছটফট করতে শুরু করলো এবং বলে উঠল। আমায় ছাড়ুন, নয়তো আমি চেঁচাবো। আদিল শব্দ করে হেসেই বলল। ওকে, একটু জোরে চেঁচিও, তাহলে পাশের রুমে সবাই ভাববে। ইরা এবার কপাল কুঁচকে ফেলল। তার ভীষণ রাগ হচ্ছে। আদিল ইরাকে বিছানার উপর ফেলে দিল, তারপর নিজে উঠে গেল বিছানার উপর। আদিল যে বড্ড রেগে আছে, তার বউয়ের অন্য পুরুষের জন্য কেন এত মায়া?
আজ রাগ ভালোবাসা দুটোই বিলীন করে দেবে তার ছোট্ট বউটাকে। আদিল ইরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে উষ্ণ চুমু খেতে লাগলো। আদিল কখনো কপালে তো কখনো ঠোঁটে ঘাড়ে চুমু দিতে দিতে একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ইরা বেশ ছটফট করছে, আদিলকে ছাড়ানোর চেষ্টা করছে। ইরা বেশ ছটফট করছে, আদিলকে ছাড়ানোর চেষ্টা করছে। আদিলকে এমন পাগলামি করে ভালোবাসতে দেখে বড্ড অস্থির লাগলো ইরার। সবকিছু কেমন বেসামাল টালমাটাল হয়ে যাচ্ছে। আদিলের এমনভাবে ঠোঁটের স্পর্শ তাকে একদম ঠিক থাকতে দিচ্ছে না। এত বেশি জ্বালালে ইরা কিভাবে নিজেকে সামলাবে? আদিলের শার্ট শক্ত করে ধরে আছে ইরা। আদিল এবার ইরার ঠোঁট ছেড়ে মুখ ডোবালো ঘাড়ে। ঘাড় থেকে গলায় অজস্র চুমু এঁকে দিল। ছোট্ট ছোট্ট চুমু এবং অজস্র কামড় বসিয়ে দিচ্ছে শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। ইরাকে বেসামাল উন্মাদ করে কানের শক্ত কামড় বসিয়ে ফিসফিস করেই বলল, অন্য পুরুষের প্রতি মায়া এবং টন কমাতে না পারলে প্রতি রাতে আপনাকে এরকম অত্যাচারের শিকার হতে হবে ম্যাডাম। সকাল ৮টার কাটায় গতকালের উল্টাপাল্টা নিউজের জন্য আশরাফ শিকদার সহ পরিবারে বেশ অনেকেই রাতে ঠিক মতন ঘুমাতে পারেনি। আজকে আশরাফ শিকদার বেশ সকালেই উঠেছেন ঘুম থেকে। ডায়াবেটিক্সের পাশাপাশি বুকেও প্রচণ্ড ব্যথা করে আজকাল। তাছাড়া হার্টের সমস্যা তো আছেই। তিনি সকাল সকাল বাড়ির সামনে খোলা মাঠে বেশ কিছু সময় নিয়ে হাঁটাহাঁটি করছেন। বাড়ি ফিরে আপাতত একটা গ্লাস লেবু পানি খাবেন, বেশ ক্লান্ত তিনি। যেই ভাবা সেই কাজ, বাসায় গিয়ে সর্বপ্রথমে এক গ্লাস লেবু পানি খেয়ে নিলেন। অহনা শিকদার প্রতিদিনের মতন কিচেনে গিয়ে হেলদি স্যুপ রেডি করছেন। অবশ্য বলা যায় এই খাবারটা তার নিয়ম করে প্রতিদিন বানাতে হয়। ডায়াবেটিক্সের সমস্যার কারণে আশরাফ শিকদারকে প্রায় বেশি দিন রাতে রুটি খাওয়ানো হয়। আশরাফ শিকদার সোফায় বসে আছেন। আদি শিকদার সকাল সকাল বাজারে চলে গিয়েছিলেন নিজের মনের মতন বাজার করতে এবং পাশাপাশি কিছু সমালোচনার শিকার হয়েছিলেন। অবশ্য সেগুলো এড়িয়ে ভালো কিছু মুহূর্তের সাক্ষীও হয়েছিলেন। আদি শিকদার আশরাফ শিকদারের পাশে বসে গলা ছেড়েই বলল, ভাইজান, কালকে যারা উল্টাপাল্টা নিউজ দিয়েছিল এখন তারা পুলিশ কাস্টাডিতে। অতি দ্রুত তাদেরকে আইনিভাবে বিচার করা হবে। মানে? আসলে ভাইজান, কালকে যে বড় বড় খবরের কাগজ এবং স্পেশাল মিডিয়াতে যেসব নারী পাচার এবং সংবাদ প্রকাশ করা হলো, যেসব নারী পাচার পুলিশ এর লোকরাই করেছে অন্য দেশের মানুষের সাথে হাত মিলিয়ে। আশরাফ শিকদার কিছুটা কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন। আশরাফ শিকদার কথাটি শুনে শান্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে সবটা তো প্রকাশ হলো। মানুষের আন্দাজ সম্পূর্ণভাবে ভুল প্রমাণ হলো। আশরাফ শিকদার চোখ ঘুরিয়ে দেখলেন এদিক সেদিক। এই মুহূর্তে তার রাগী বউটাকে একটিবার অন্তত চোখের দেখা প্রয়োজন। কালকে একটু সুযোগ পেয়ে কতগুলো কথা শুনিয়ে দিল। কই সেই হতচ্ছাড়ি বউটা? আজকে সামনে পেলে খবর করে দেবে। স্বামীর প্রতি বিশ্বাস তোমার নাই বা থাকতে পারে, তবে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বিশ্বাস রাখাটা তোমার দায়িত্ব। আশরাফ শিকদার বুক ফুলিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিলেন। আহা, কি শান্তি আকাশে বাতাসে। ঈশান রাতে আদিবের সাথেই ঘুমিয়েছিল, যুথি ঘুমিয়েছিল কলির সাথে। আজকাল ইরার পাশাপাশি কলির সাথেও বেশ বন্ধুত্ব হয়েছে যুথির। যুথি মেয়েটা এমনি মিষ্টি, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। যুথির এই দিকটায় ঈশানের বড্ড বেশি প্রিয়। ঈশান আশরাফ শিকদারের পাশাপাশি বসেছে। ঈশান বরাবরই তাই করে। সোফায় বেশ জায়গা খালি থাকলেও সে গিয়ে বসে আশরাফ শিকদারের পাশের চেয়ার বা সোফায়। আশরাফ শিকদার কিছু সার্ভেন্ট ডেকেই বললেন সবার জন্য হালকা নাস্তা দিতে। আশরাফ শিকদার বাড়ির সবাইকে উদ্দেশ্য করেই বলেন, আমি চাই আদিব এর বিয়েটা সপ্তাহখানেকের মধ্যে হোক, তারপর আমরা কলির। আশরাফ শিকদার বাকি কথাটা শেষ করলেন না, করার কথাও নয়। কলি যে খুব ছোট, তাকে এখনই বিয়ে দিয়ে দেবে ভাবতেও ভীষণ কষ্ট হয় আশরাফ শিকদারের। কিন্তু তার একমাত্র ছোট ভাই যেহেতু চাইছে মেয়েকে বিয়ে দিবে, সেইখানে ঘোর আপত্তি জানানোটা বড্ড বেশি ছেলে মানুষই। আশরাফ শিকদার একবার কলির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। এবার ঈশানকে উদ্দেশ্য করেই বলল, ইয়াংম্যান, আদিবের বিয়ে উপলক্ষে তোমার আর বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। তুমি আমাদের সাথেই বরং আমাদের বাড়িতেই থাকবে। ঈশান কি বলবে বুঝতে পারছে না, বারবার যুথির দিকে দেখছে।
আদিল শুধু বন্ধু হলে একটা কথা ছিল, এখন তো এদের সাথে পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এইখানে এতদিন থাকলে লোকের চোখে দৃষ্টিকটু দেখাবে না? ঈশান শুকনো ঢোক গিলে দীর্ঘশ্বাস টেনেই বলল। ইনশাআল্লাহ চেষ্টা করবো আঙ্কেল। আদিব এগিয়ে বসলো আশরাফ শিকদারের পাশে। কামল সাহেবের নাম্বারটা বের করে যেই আশরাফ শিকদারকে দিবেন, তার আগেই আশরাফ শিকদার বললেন, কতদিনের সম্পর্ক মাই বয়? কিসের সম্পর্কের কথা বলছেন আশরাফ শিকদার? আদিব ফোনটা পকেটে রেখে কিছুটা ভাবনায় তলিয়ে গেল। কিসের সম্পর্কের কথা বলছে? আদিবকে এমন চুপ করে থাকতে দেখে আশরাফ শিকদার বললেন, রিলেশনের বয়স কত তোমাদের? আশরাফ শিকদারের এমন নাজেহাল প্রশ্ন করতে দেখে প্রায় সবাই অনেকটাই অবাক হয়। ছেলের রিলেশন সম্পর্কে জানতে আগ্রহী। এ কি বাবা নাকি বন্ধু? আপাতত এই মুহূর্তে বাপ ছেলে দুইটাই বড় বড় চোখের দৃষ্টির শিকার। আদিব শুকনো ঢোকিলেই বলল, আসলে ড্যাড মনে হয় সপ্তাহখানেক। আদিবের এমন যুক্তি ছাড়া রিলেশনের কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলল। রিলেশন তাও কিনা মাত্র 7 দিন। সবাইকে এমনভাবে হাসতে দেখে আদিবের বড্ড রাগ হলো। এই মুহূর্তে তাদের হাসিকে ঠিক কতটা বিরক্ত লাগছে বলে বোঝানোর মতন নয়। সবাইকে আজব লাগছে। রিলেশন কি সপ্তাহখানেকের হতে পারে না? রিলেশন বলতেই কি বোঝানো হয়? লং টাইম, বছর? না, এমনটা হতেই পারে না। ভালোবাসা হতে বা চিনতে জানতে 24 ঘন্টায় যথেষ্ট। সেখানে কিনা 168 ঘন্টা ওভার হয়ে গেছে। এই দীর্ঘ সময়টুকু কেউ বেশ লম্বা মনে হচ্ছে আদিবের। আর এইদিকে সবাই 7 দিনের কথা শুনে মজা নিচ্ছে। আদিব কপাল কুঁচকে তাকালো সবার দিকে, এবার বিরক্তি টেনেই বলল, আমি হাসপাতালে চলে গেলাম, এমার্জেন্সি কাজ আছে। আশরাফ শিকদার ছেলের রাগের কারণটা চট করে বুঝে ফেললেন। সে আর কোনো রকম ইয়ার্কি না করে বরং বলেন, আজকে তোমার যাওয়ার প্রয়োজন নেই। নতুন ডক্টর অ্যাপয়েন্ট করেছি আমি। আপাতত তোমার বিয়ের এই কয়দিন তারাই দেখবে ফুল ডিউটিতে, তাই তুমি রিল্যাক্স থাকতে পারো। আদিব বাবার দিকে তাকিয়ে প্রাণ উজ্জ্বল এক হাসি দিল। কিছু মিনিট আগেও বাবার কথাটিকে বিরক্ত লাগতো, এখন আর ভালোবাসা বেড়ে যাচ্ছে। আদিব সব অভিমান ভুলে বাবার পাশে গিয়ে চুপটি করেই বসলো। আজকে বিকেলে সবাই রিমঝিমদের বাড়িতে যাবে। সবাই মিলে খাবার টেবিলে গিয়ে বসে খাবার খেতে শুরু করলো, এবং সাথে বিভিন্ন আলাপ আলোচনা তো আছেই। আদিল বেশ ফর্মাল ড্রেস পরে চলে এসেছে নিচে, হয়তো কোথাও যাবে সেই জন্যই মূলত এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। তবে আজকে কিছুটা অদ্ভুত লাগছে আদিলকে। কখনো এমনটা হয়নি যে ইরার আগে আদিল ঘুম থেকে উঠেছে। হয়তো আজকেই প্রথম এমনটা হয়েছে। আদিল সোজা চলে যাচ্ছে বাড়ির বাইরে। দরজার সামনে পা পড়তেই অহনা শিকদারের কঠোর ধমকে চোখ পড়ল সবার আদিলের দিকে। কোথায় যাচ্ছ এত সকাল সকাল? আদিল বেশ শান্ত গলায় উত্তর করলো, ইম্পর্টেন্ট মিটিং আছে, আপাতত সেখানেই যাচ্ছি। নাস্তা করে যাও। টাইম নেই। ইরা কোথায়? রুমে আছে। কথা শেষ করার আগেই আদিল দ্রুত বেরিয়ে গেল বাড়ি থেকে। বাড়ির প্রতিটি লোক জানে আদিল ঠিক যতক্ষণ বাড়িতে থাকবে কেউ যেন তাদেরকে ডিস্টার্ব না করে। আদিল দিনের বেশিরভাগ সময় থাকে বাড়ির বাইরে, নিজেদের পার্সোনাল মোমেন্ট কাটানোর জন্য। তাদেরকে যেন বিরক্ত করা না হয় অহনা শিকদারের নির্দেশ। এরা চুপ করে দাঁড়িয়ে আছে ব্যালকনির একপাশে। রাতের উল্টাপাল্টা ভালোবাসায় ভীষণ কষ্ট হয়েছে তার, এখনো বেশ ব্যথা শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছিল এবং মনটাও বেশ খারাপ। ইরার সকালের খাবারটা রুমের ভেতরে দেওয়া হয়েছিল, হয়তো অহনা শিকদার সার্ভেন্ট ডেকে পাঠিয়ে দিয়েছিলেন। যুথি নিজের খাবারটা শেষ করে চলে এসেছে ইরার রুমে, পাশেই কলি। দুপুর গড়িয়ে বিকেল, সবার দুপুরের খাবার শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে এবার রেডি হচ্ছে রিমঝিমের বাসার উদ্দেশ্যে। রিমঝিমের বাবাকে গতকাল রাতেই ফোন দিয়ে জানানো হয়েছিল তাদের বাড়িতে যাবার কথা। মূলত নাম্বারটা কলি দিয়েছিল। রিমঝিমের বাবা প্রথমে ঘোর আপত্তি জানালেও আশরাফ শিকদার বেশ বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছেন। এখন সবাইকে একসাথে বেরিয়ে যাবেন। আদিব, ঈশান, কলি, জুথি, ইরা, আশরাফ শিকদার এবং আদি শিকদার সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লো একসাথে।
নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে রিফাত। আশরাফ শিকদার আগে থেকেই বলে রেখেছিলেন রিফাতকে তাদের সঙ্গে করে মেয়ে দেখতে যাবে। তাছাড়া রিফাত আর আদিবের সম্পর্কটাও বেশ ভালো, বন্ধুত্বর মতো। আশরাফ শিকদার আদিলের নম্বরে মেসেজ লিখে পাঠিয়েছেন, সেই সাথে রিমঝিমদের বাসার লোকেশনটাও। আশা করা যায় আদিল আসবে না, এমনকি ইরাও চায় না আদিল আসুক। প্রায় ঘন্টাখানেক পর সবাই পৌঁছে যায় রিমঝিমদের বাসায়। রিমঝিমের বাবা কামাল সাহেব আগে থেকেই দাঁড়িয়েছিলেন অতিথিদের জন্য। আশিফ শিকদারকে তিনি আগে থেকেই চেনেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে না চিনলে হয় তার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসাটাও ভাগ্যের ব্যাপার। প্রতিটি বাবারাই চায় তার মেয়েটা সুখী থাকুক। কামাল সাহেবও তার ব্যতিক্রম নয়। আশরাফ শিকদার সহ পরিবারের প্রতিটি লোক হালকা কাজের সিল্কের পাঞ্জাবি পরেছেন। জুথি, ইরা এবং কলি সবাই চুড়িদার পরে এসেছে। কামাল সাহেব সবার সাথে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে পরম যত্নের সাথে সহমত প্রকাশ করলেন। তারা সবাই এক এক করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কামাল সাহেবের বাড়িটা একতলা বিশিষ্ট, যেখানে রিমঝিম, কামাল সাহেব, ওনার ওয়াইফ এবং তার ছেলে লিওন থাকেন। সবাই সোফায় বসতে বসতে চা নাস্তা এসে দিয়ে গেলেন বাড়ির একজন মধ্যবয়স্ক কাজের লোক। আশরাফ শিকদারের এবার বললেন মেয়েকে এইখানে নিয়ে আসতে, তারা দেখবে। কলি এতক্ষণে উপরে রিমঝিমের কাছে ছিল। আশরাফ শিকদার বলার সাথে সাথেই কলি রিমঝিমকে নিচে নিয়ে আসে। এই মুহূর্তে রিমঝিম মেরুন রঙের একটা শাড়ি পরে এসেছে, মাথায় বেশ লম্বা করে ঘোমটা টেনে রেখেছে। সবাইকে দেখার সাথে সাথে লম্বা সালাম দিল রিমঝিম। কলি রিমঝিমকে ধরে নিয়ে বসিয়ে দিল আদিবের ঠিক পাশে। কলির এমন কাজ দেখে আদিব ঠোঁট কামড়ে রাগ সংবরণ করলেন। এই মেয়েটা কে যে এতবার পাকনা, আল্লাহ ভালো জানে। কি হতো তার এত কিউটনেস, বউটাকে তার সামনে রাখলে, পাশাপাশি রেখে যে চলে গেলি। বউটাকে একবার দেখবো কিভাবে। এখন বারবার তাকালে সবাই তো আমাকে লুচু ভাববে, তাই না? কলির বাচ্চা, আগে তো বাসায় যাই, তারপর তোর খবর করে দিব আমি। আদি শিকদার বেশ কিছু প্রশ্ন করলেন রিমঝিমকে ঘিরে। রিমঝিম বেশ লজ্জা আর ভয়ে ভয়ে সবগুলো প্রশ্নের উত্তর করলো। আশরাফ শিকদার আর বেশি কথা বাড়ালেন না, বরং বলেন, আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আমরা পাকা কথা আজকে শেষ করতে চাই। সাথে সাথে দুই পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। কামাল সাহেবের চোখে মুখে বিস্ময়, কে জানে সে ঠিক কতটা খুশি হয়েছে। বাবাদের কাছে মেয়েরা সবসময় তো বড্ড বেশি প্রিয় হন। কামাল সাহেবের পরিবারের কাছেও আদিবকে বেশ ভালো লেগেছে, তাই তারা আর অসম্মতি করলেন না, বরং আশরাফ শিকদারের সাথে সম্মতি জানালেন। রিফাত সেই কখন থেকে বারবার দেখছে কলিকে, কিন্তু কলি এখন আর আগের মতন বারবার তাকায় না রিফাতের দিকে। আগে সব ভালোবাসা প্রকাশ করত, আর এখন শুধু লুকিয়ে রাখে। ভালোবাসা নাকি গোপনেই সুন্দর। কামাল সাহেবের একমাত্র ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আগামী মাসে ইউএসএ চলে যাবেন। বিবাহ উপযুক্ত ছেলে কামাল সাহেব মনে প্রাণে চেয়েছিলেন তার ছেলেটিকে বিয়ে করাতে, কিন্তু তেমন কোনো মেয়ে পছন্দ হয়নি বলে বিয়েটা করাতে পারেনি। তবে রিমঝিমের ভাইয়া লিওন সেই প্রথম থেকে কলিকে দেখেই চলেছে। এই কঠিন বিষয়টি বেশ লক্ষ্য করলেন কামাল সাহেব এবং রিফাতের বারবার রাগ হলেও কোনো উপায় পেয়ে খামচে ধরে বসে আছে সোফায়। রিমঝিমকে আংটি পরিয়ে শুভ কাজের সূচনা আরম্ভ করলেন দুই পরিবার। আজ বাদে 3 দিন পর ঘরোয়াভাবে খুবই ছোট করে বিয়ের অনুষ্ঠান করা হবে। রিমঝিমের বিয়ের বিষয়ে সবকিছু কমপ্লিট করে এমনকি পাকা কথাও এবার কামাল সাহেব খুব সম্মানের সাথে আবদার করেই বললেন, আমার ছেলে লিওনের জন্য একটা মেয়ে খুঁজতেছি, কিন্তু তেমন ভালো কোনো মেয়ে পাচ্ছি না। আপনারা আদি শিকদার যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কামাল সাহেবের কথাটি ধরে ফেলেন। সে চাইছে না এই মুহূর্তে কাউকে ছোট করে কথা বলতে, যেহেতু তারা এখন পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আদি শিকদার খুব স্বাভাবিকভাবেই বললেন, আমার মেয়ে কালীর বিয়ে আমি ঠিক করে দেখেছি। ইনশাল্লাহ আদিবের বিয়ের কাজটা সম্পূর্ণ হলে আমার মেয়ে কালীর বিয়েটাও হয়ে যাবে। আপনারা যেহেতু আমাদের পরম আত্মীয় হতে চলেছেন, তাই লুকিয়ে রাখাটা আমাদের জন্য ঠিক হবে না।
বাইরে বেশ কিছুটা অন্ধকার পড়েছে, প্রায় সন্ধে 7টার ঘড়ির কাঁটায়। আদিল রাজনীতির একটি বিশেষ কাজে ঢাকা গিয়েছে, সাথে আশেপাশের কিছু চেয়ারম্যান মেম্বার তো আছেই, সেই সাথে বড় বড় রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠন লোকেরাও আছে বেশ। অতিরিক্ত ব্যস্ততায় আশরাফ শিকদারের পাঠানো লোকেশন বা মেসেজ কোনোটাই চোখে পড়েনি আদিলের। নতুন এমপি সেই সুবাদে কাজের প্রেশার বেশ কিছুটাই হাই। আজকাল দেশের কার্যকর সামনে, তারপর ভাবতে হয় বাইরের কার্যালয়। তাছাড়া এক্সট্রা পেইন দেওয়ার জন্য তো শিকদার কোম্পানি আছেই। জীবন মানেই প্যারা। হ্যাঁ, এমন বোরিং লাইফ এটা। আদিল চেয়ারে গা এলিয়ে দিয়ে শুয়েছে, তার যে বড্ড মাথা ব্যথা করছে। আদিল গা এলিয়ে দিতেই কিছুটা ঘুম এসে উদয় হলো চোখে। মিনিট পাঁচেক পর অল্প ঘুমের রেশ ভেসে আসতেই আদিল মুচকি হেসে উঠল। ইরার সাথে সেই প্রথম দিনের দেখা হওয়ার স্মৃতি স্পষ্ট পুরোটাই ভেসে আসছে। ঠিক যতটা ঘৃণা নিয়ে তাকে বিয়ে করেছিল বিয়ের আগে, এখনো ওই নারীর চোখে ঠিক ততটাই ঘৃণা দেখতে পাওয়া যায়। ভাবতেই আদিল দীর্ঘশ্বাস ফেলে। গতকালের কথা দ্রুত মনে পড়ে। কালকে রাতে প্রচন্ড রাগের ক্রোধে বউয়ের সাথে এমন বাজে আচরণ করাটা মোটেও ঠিক হয়নি। এরা এমনিতেই বেশ ছোট। তোমাকে ঠিক কতটা ভালোবাসি তুমি তা শত জনমেও বুঝবে না। শিকদার মহলের প্রতিটি লোক দাঁড়িয়ে আছে রিমঝিমদের বাসা থেকে বাড়িতে আসার পর কেউ কারো রুমে যায়নি, বরং দাঁড়িয়ে আছে কলিকে দেখছে। বিয়ের কথা শোনার পর থেকে সে যে কেঁদেই চলেছে মেয়েটি। আগে কান্নার প্রবণতা ছিল বেশ কম, আর এখন সেই কান্নার শব্দ প্রতিটি কোনায় কোনায় গিয়ে আছড়ে পড়ছে। আশরাফ শিকদার সহ বাড়ির প্রতিটি লোক তাকে বোঝাতে ব্যর্থ, সে এই মুহূর্তে বিয়ে করবে না। কিন্তু আদি শিকদার তো নাছোড়বান্দা, মেয়ের বিয়ে দিয়েই দিবেন। কোলে কান্না করতে করতেই বলল, আমি এখনই বিয়ে করব না, আমি পড়াশোনা করব। প্লিজ বড় আপু, আম্মু, আমার আব্বুকে একটু বোঝাও না। তোমরা বললে আব্বু ঠিক শুনবে। কলি কাঁদছে তো কাঁদছেই, সেই সাথে মায়মুনা শিকদার তো অনবরত কেঁদেই চলেছে। তার স্বামীকে এই মুহূর্তে কি বলা ঠিক হবে তিনি জানেন না। ওনার স্বামী এক কথার মানুষ। এই মুহূর্তে কোলের বিয়ে না করার ঘোর আপত্তিটাকেও তিনি অন্য কিছু ভেবে বসবেন। তখন এই মেয়ের কোনো উপায় থাকবে না। আদি শিকদার শক্ত হয়ে বসে আছেন সোফায়। এই মুহূর্তে তিনি রাগে ফুলে উঠছেন। আশরাফ শিকদার কলিকে মানানোর জন্য বেশ স্বাভাবিকভাবেই বললেন, এখনই তো বিয়ে হচ্ছে না আম্মু, শুধু এঙ্গেজমেন্ট করে রাখা হবে। কলি আশরাফ শিকদারের কথাই আবারও শক্ত করে কেঁদে উঠল। এদের কে বোঝাবে? বিয়েটা আমি করতে চাই না। আমি যে ওই মানুষটাকে বড্ড ভালোবাসি। আমি কখনো কারো প্রেমে পড়িনি। প্রেমে পড়ার অনুভূতি সত্যি আমার জানা ছিল না। আমি শিকদার বাড়ির মেয়ে বলে ভয়ে কেউ ফ্রেন্ডশিপ করতে চাইতো না। আর রিলেশন, সেটা তো হাস্যকর। আমি ঠিক জানি না কিভাবে আপনার প্রেমে পড়লাম, আপনাকে ভালোবাসলাম। কেন দাঁড়িয়ে আছেন দরজার এক পাশে চুপ করে? বলেন না আমাকে ভালোবাসেন। প্লিজ আমাকে নিয়ে চলুন আপনার সাথে। আমি আপনার বউ হতে চাই, আপনার সাথে সংসার করতে চাই, ছোট একটা সংসার সাজাতে চাই আপনার সাথে। আমি আর কারো হতে চাই না, আমি শুধু আপনার হয়ে থাকতে চাই। কলি ঝরঝর করে কেঁদে উঠল এবং বলল, আমি বিয়ে করব না, প্লিজ বোঝার চেষ্টা করো। আদি শিকদার এতক্ষণ চুপ করে থাকলেও এখন যেন রাগে ফেটে পড়লেন। আদি শিকদার গম্ভীর গলায় বললেন, আমি চেয়েছিলাম আগে এঙ্গেজমেন্টটা করে রাখবো এবং আদিপ এর বিয়ে সম্পূর্ণ হওয়ার পর, কিন্তু এখন আমি আমার ডিসিশন পাল্টে ফেলতে বাধ্য হলাম। কালকেই তোমাকে দেখতে আসবে এবং এসব কিছুই ঠিক থাকলে বিয়ের কাজটাও সম্পূর্ণ করা হবে। এটাই আমার ফাইনাল ডিসিশন। কলি সহ পুরো শিকদার বাড়ির সকলের বুঝতে বাকি রইল না আদি শিকদার রাগের তোপে এই কথাগুলো বলছেন। তবে এই কথাটা যেন শুধু রাগ পর্যন্তই করে, জেদে যেন পরিণত না হয়। কলি আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ঝরঝর করে কেঁদে উঠল। সেই সাথে পুরো শিকদার বাড়ি। রিফাতের চোখের কোণে হাজারো অশ্রুর ফোঁটা টলমল করছে, যে কোনো সময় তা বৃষ্টি বর্ষণ হয়ে নেমে পড়বে। কলি হাতের ডগা দিয়ে নাক মুছছে, মুছতে এক দৌড়ে নিজের রুমেই চলে গেল। রিফাত ঠায় দাঁড়িয়ে আছে দরজার এক পাশে। কলির যাওয়ার পানে তাকিয়ে থাকেন পুরো শিকদার মহলের সবাই। কলি যে বড্ড ছোট, তার উপর সবার মতামত চাপিয়ে দেয়া বড্ড বোকামি।
আশরাফ শিকদার আদি শিকদারকে উদ্দেশ্য করেই বললেন, কিছুক্ষণ বাদে তুমি আমার রুমে আসো। আর হ্যাঁ, অবশ্যই একা আসবে। কথা শেষ করে আশরাফ শিকদার নিজের রুমেই চলে গেলেন। এক এক করে সবাই শুধু দাঁড়িয়ে আছে রিফাত শূন্য ড্রয়িং রুমে দরজার এক কার্নিশ ঘেঁষে। সে জানতো এমনটাই হওয়ার কথা ছিল। তাদের শেষ পরিণতি না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পাড়ি দিতে হবে সারাটি জীবন। বয়ে বেড়াতে হবে এক অপূর্ণতার গল্প বা কাহিনী নিয়ে। পাড়ি দিতে হবে সারাটি জীবন। ঘড়ির কাঁটা ৯টায় ঘোরে। বাইরের বেশ ঠান্ডা। এরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বিকালে কলির বিষয়টা নিয়ে এখনো আপসেট। কলির কি নিজের কোনো পার্সোনাল প্রবলেম আছে নাকি শুধু বিয়েই করতে চায় না? কলির সাথে এই বিষয় নিয়ে কথা বলা জরুরি। ইরা গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরা রুমের দরজা বেরোতেই দেখা হলো আদিলের সাথে। ইরা দেখেও বিষয়টা ইগনোর করার চেষ্টা করে আবারও পা বাড়ালো কলির রুমের দিকে। ইরা আরেক পা ফ্লোরে দেওয়ার আগেই আদিল শক্ত হাতে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো রুমের দিকে। আদিল শিকদারকে ইগনোর করার সাহস কোথায় পায় এই মেয়ে? আদিল দাঁতের দাঁত খিঁচেই বলে উঠল, কালকে রাতে আপনার শিক্ষা হয়নি ম্যাডাম? আজকে আবার সে নাকি? এরা এতক্ষণ কোলে বসে ছটফট করলেও আদিলের বলা এই বেহায়া মার্কা কথা একদম পছন্দ হলো না ইরার। ছি, কি বাজে। আজকে যদি আবারও রাতে ইরা ভাবতেই আস্তাগফিরুল্লাহ পড়ে নিল। কালকে রাতে অতিরিক্ত ভালোবাসার ফলে শরীরে অল্প জ্বরের রেশ দেখা যাচ্ছে। আজকে আর না। ইরা চুপ করে বসে রইল আদিলের কোলে। ইরা এদিক সেদিক তাকাতেই চোখে পড়লো সেই অদ্ভুত ট্যাটুটা। ইরা অল্প হাত ছোঁয়ালো আদিলের ঘাড়ে আর গম্ভীর মুখেই বলল, আপনি কেন ঘাড়ে ব্যাড বয় লিখে ট্যাটু করেছেন? আমার একদম ভালো লাগে না। লোকে তো আপনাকে খারাপ ভাববে। ইরার এমন আদুরে গলার কথা শুনে আদিল ফিক করে হেসে ফেলল। সে তো এমনি খারাপ, তাকে আবার কে খারাপ বলবে? ভালো লাগলো স্বামীর জন্য অন্তত এইটুকু চিন্তা করে। আদিল মুচকি হেসে ইরাকে বলল, তুমি চাইলে একটা চুমু খেতে পারো, আমি কিছু মনে করব না। ইরা টপ করে চাইলো আদিলের দিকে। সে কখন বলল চুমু খেতে চাই? এই মানুষ কি কানে বেশি শুনে নাকি পাগল হয়ে গেল? ইরা গম্ভীর মুখেই বলল, আমি কখন বললাম আমি আপনাকে চুমু খেতে চাই? এই যে এখনই তো বললা আমি চুমু খেতে চাই। তার আগে তো আমি জিজ্ঞেস করেছি আপনাকে। জিজ্ঞেস করতে হবে কেন? চুমু খেয়ে নিলেই তো হয়। আদিল কেমন পেঁচিয়ে নিল নিজের কথার মাঝে। আদিলের এমন মুচকি মুচকি হাসির কারণটা যে কি হবে তা কে জানে। ইরা কপাল কুঁচকেই বলল, চলেন আপনাকে পাবনা দিয়ে আসি। আই নো আপনি পাগল হয়ে গেছেন। পাবনা যাওয়ার কথা শুনে আদিলের কপালে শক্ত একটা ভাঁজ পড়ল। বেশ কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করে খুব সিরিয়াস গলায় বলল, চলো হানিমুনে যাব। ইরার এবার যেন মাথা ঘুরছে। তাকে বলা হলো পাবনা যাওয়ার কথা, আর সে কিনা বলছে হানিমুনে যাওয়ার কথা। ইরা গাল ফুলিয়ে বলল, কোথায়? আদিল বেশ স্বাভাবিক ভাবে এই কথাগুলো বলল। কোথায় আবার পাবনা? এরা মাথায় হাত দিয়ে আদিলের বাহু ধরে অজ্ঞান হওয়ার নাটক করে শুয়ে পড়লো। তা দেখে আদিল ফিক করে হেসে ফেললো। আদিলকে এমন ভাবে হাসতে দেখে ইরার অদ্ভুত লাগলো আদিলকে। কি সুন্দর তার হাসি, চোখগুলো টানা টানা। এই লোক সবসময় মুখটাকে কেন গোমড়া করে রাখে? একটু হাসলে কি হয়? সে কি জানে না হাসলে তাকে ঠিক কতটা সুন্দর লাগে? এত মায়া কেন এই মুখে? এই মানুষটার সৌন্দর্যের কাছে সবকিছু তামাটে ফিকে লাগে। তার সৌন্দর্যের কাছে আমি নামক মেয়েটাও বারবার হারিয়ে যেতে চাই। এরা শক্ত করে আদিলকে জড়িয়ে ধরলো। একদম তাকে ছাড়তে ইচ্ছে করছে না, অনেক ভালোবাসতে ইচ্ছে করছে। আচ্ছা, এই পাপী মানুষটাকে ভালোবাসার শাস্তি কি হবে? ভালোবাসার শাস্তি যদি মৃত্যু হয় তবে আমি তা হাসি মুখে মঞ্জুর করে নিলাম। ইরাকে এক মনে কিছু একটা ভাবতে দেখে আদিল ইরাকে বিছানায় এক পাশে বসিয়ে দিয়ে বলল, টিকিট কাটবো নাকি? ইরা মুখ বাঁকিয়েই বলল, আপনি নিয়ে যাবেন হানিমুনে? হাস্যকর। আদিল পকেট হাতে নিজের ফোনটা বিছানার এক পাশে রাখতে রাখতেই বলল, কেন নিয়ে যেতে পারি না বুঝি? হুম, একটু ভেবে বলি। ভাবেন ম্যাডাম, সময় মাত্র 2 সেকেন্ড। ছাদে অপেক্ষা করছি তোমার জন্য। শেষবারের জন্য হলেও একবার দেখতে চাই তোমাকে। ছাদের এক পাশে কনকনে শীতের মধ্যে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে রিফাত। বাড়িতে যেতে একদম ইচ্ছে করছিল না তার, মাঝে আবার আশরাফ শিকদার বলে থেকে যাওয়ার জন্য, তাই থেকে গেল। কোলে রুমের দরজা আটকে হাঁটু ভেঙে বসে ছড়ছড় করেই কাঁদছে।
তবে কান্নার কারণ, তার মন খারাপের কারণ শুধু মাত্রই তার পাষাণ্য বাবা। সে কি একবার চাইলে ভেবে দেখতে পারতো না? আর জিদের ফলে যে তার মেয়েকে সারা জীবন কষ্ট পেতে হবে, সে খেয়াল কি তার আছে? বাবারা নাকি মেয়েদের বড্ড আপন হয়, তাহলে আমার বাবা নিষ্ঠুর কেন? আমি মরে যাব আব্বু, তবুও অন্য কাউকে বিয়ে করব না। আমার জীবনে সুখের প্রয়োজন নেই, শুধু ভালো থাকা নামক রিফাতকে চাই। কেন বুঝছিলেন না আপনি রিফাত? আমার এই অবুঝ ভালোবাসা, আমাকে কি আপনি আপন করে নিতে পারতেন না? কেন স্বার্থপর হলেন? আমি অপূর্ণতা চাই না, আমি শুধু আপনাকে চাই। কলি মনে মনে কথাগুলো শেষ করে ঠুকরে কেঁদে ঝরঝর করে কেঁদে উঠল। অন্যদিকে রিফাত কোনো রেসপন্স পাচ্ছে না বিধায় আবার মেসেজ পাঠালো। আমি ঠান্ডায় জমে যাচ্ছি, তুমি আগুন হয়ে আমার জীবনে এসো। বারবার মেসেজ আসায় কলি এবার ফ্লোর থেকে উঠে ফোনের কাছে গেল। রিমঝিতের বাসার থেকে আসার পর কলি রুমের দরজা আটকে ছিল। আর এর মাঝে প্রায় বাড়ির সবাই এসেছিল তাকে ডাকতে, কিন্তু কলি বড্ড অভিমান করে রুমের দরজা তো দূরে থাক, কারণ প্রশ্নের উত্তরও করেনি। ফোনটা হাতে দিতেই দেখে রিফাত মেসেজ পাঠিয়েছে। এই অসময়ে কেন? কলি পরবর্তী মেসেজটা দেখলো, সেই সাথে সময়টাও দেখে নিল। প্রায় 10টার কাটায়। এত রাতে এই কনকনে শীতের মধ্যে নিশ্চয়ই কেউ জেগে থাকবে না, তাই না? তাই কলি তাড়াতাড়ি করে মোটা দেখে একটা জ্যাকেট পরে নিল, সেই সাথে হাতে তুলে নিল সুতির সফট তুলতুলে চাদর। তারপর আস্তে ধীরে রুমের দরজা আটকে খুব সাবধানে ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। অন্যদিকে রিফাত এতক্ষণ ঠান্ডায় জমে গিয়ে কাঁপাকাঁপি করছে। কলি দ্রুত আদিলের রুম পেরিয়ে উঠে যায় ছাদে। এত রাতে তাদেরকে একসাথে দেখলে হাজারটা সমস্যা চলে আসবে, সেই সাথে বিপদ তো আছেই। বাইরে যেমন অন্ধকার, ঠিক তেমনি কনকনে ঠান্ডা। কলি ফোনের ফ্ল্যাশ অন করে এগিয়ে গেল সামনের দিকে, ছাদের এক পাশে রিফাতের দিকে। আচ্ছা, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? আদিল শাওয়ার শেষ করে হাঁটু ভেঙে বসে আছে ইরার সামনে। ইরা ছোট্ট ছোট্ট হাত দিয়ে ভেজা চুলগুলোকে মুছে দিচ্ছে। আজকে আদিল ইরার একটু ভালোবাসা পাওয়ার জন্য এত পাগলামো করছে কেন? ওনাকে দেখতেও বেশ ফুরফুরে লাগছে। আদিল টাওয়াল পেঁচিয়ে বসে আছে এই ঠান্ডার মধ্যে। শীত লাগে না এই মানুষের? এত রাতে শাওয়ার কেন নিতে হবে? এরা হাত দ্বারা আদিলের মাথা মুছে দিতে দিতেই বলল, আজকে আপনার কি অনেক মন ভালো? না মানে আপনাকে তো আগে দেখিনি এমনভাবে মিশে যেতে। ঠিক আছে তো সবকিছু? আদিল বেশ স্বাভাবিকভাবেই বলল। অনেকটাই ভালো। সেই উপলক্ষে তোমাকে হানিমুনে নিয়ে যাচ্ছি। এরার কৌতূহল হলো, কি এমন জিনিস হতে পারে এমন কঠোর মানুষের মন ভালো করতে? এরা একটু মিনমিন করেই বলল। আমি শুনতে চাই, প্লিজ বলুন আমায়। আদিল উঠে দাঁড়িয়ে এরার কপাল বরাবর শক্ত করে একটা চুমু খেয়েই বলল। জানলে ঠিক যতটা কাছে আসছেন ঠিক ততটাই দূরে চলে যাবেন। এরা কপাল কুঁচকে বলল। যদি এমনটাই হয় তাহলে আমি কখনোই যাব না আপনার সাথে হানিমুন টানিমুনে। তোমাকে নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি শুধুই আমার, মিসেস ইরা দিল শিকদার। বললেই হলো আমি যাব না আপনার সাথে। হ্যাঁ, আমি জোর করে নিয়ে যাব। আমি চিৎকার করব, লোকজন জড়ো করব। আই নো তুমি এসব কিছুই করবে না, বিকজ ইউ লাভ মি। মোটেও আমি আপনাকে ভালোবাসি না। ওকে, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো রাইট নাও। পরে বলবো, এখন আমি ঘুমোবো। নাটক করা বন্ধ করে কাছে আসো, আদর করি। আমি যাব আপনার কাছে, নো ওয়ে। হ্যাঁ, তাহলে আমি আসি তোমার কাছে। ইরা কপাল কুঁচকে বলল। আমি তো ক্লোজ আপ দিয়ে ব্রাশ করিনি, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আদিল ইরার এমন কথা শুনে ফিক করে হেসে ফেললো না চাইতেও। বউয়ের কাছে আসার জন্য ক্লোজ আপ লাগে না? ক্লোজ আপ লাগে না রে পাগলি। আদিল হাসতে হাসতে এই কুপকাত আবার কোন রকম বলল। বড্ড হাসিয়েছ, এই জন্য আজ তোমার ছুটি। তবে কালকে যদি এমনটা করো ডাবল পানিশমেন্ট পেতে হবে তোমাকে, আন্ডারস্ট্যান্ড? ইরা আদিলের মুখে ছুটির কথা শুনে খিলখিল করে হেসে উঠল, আর ভাবলো প্রতিদিন এমন ভাবে আদিলকে খুশি করে রাখবে। ইরার ভাবনার মাঝে আদিল ইরার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে উঠল। এরা বুঝতেই পারলো না ঠিক কি হলো। আদিলকে ছাড়ানোর চেষ্টা করেই বলল। এটা কি হলো? আপনি যে বলেন ছুটি। আদিল কপালে আর একটা চুমু খেয়েই বলল। না, আজ ছুটি দেওয়া যাবে না, বড্ড আদর করতে ইচ্ছে করছে। ইরা বড্ড অভিমান নিয়েই বলল। না, এটা ঠিক না, কথা দিয়ে কথা রাখতে হয়।
আর না রাখতে পারলে জীবনে কুকুর হয়ে জন্ম নেই। এখন আপনি কি কুকুর হতে চাইছেন? আদিল শক্ত হাতে ইরাকে ঘুরিয়ে নিজের কাছে টেনে বলল, মনে পড়ছে না ঠিক কখন কথা দিয়েছিলাম আপনাকে। আপাতত আদর করি, যখন মনে পড়বে তখন না হয় ছেড়ে দেবো আপনাকে ম্যাডাম। না, একদমই না। দূরে থাকেন, ঘুমোবো আমি। একদম না। এখন আমি নয়ছয় করব, তারপর যদি আমার মন ভরে তাহলে তুমি ঘুমাবে, আর যদি মন না ভরে তো সারা রাত চলতে থাকবে নয়ছয়। আদিল কথা শেষ করে মুখ গুজে দিল ইরা ঠোঁটে। একের পর এক চুমু দিতে লাগলো। আদিলকে এমন বেসামাল টালমাটাল অবস্থা দেখে ইরা ফেরালো না আদিলকে। মুহূর্তেই দুজন একে অপরের সাথে সম্পূর্ণভাবে বিলীন হতে শুরু করলো। আপনি এত রাতে এখানে কেন? রিফাত এক পলক কলির দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। কলি কি করে এত স্বাভাবিকভাবে কথা বলছে তার সাথে। রিফাত গলার স্বর শান্ত করেই বলল, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল। কাল থেকে তো আর দেখতে পাবো না, আপনি তো অন্য কারোর হয়ে যাবেন। কলি রিফাতের দিকে তাকিয়ে শান্তভাবে পুরো কথাটা শুনলো। সে যেভাবেই বলল, অন্য কারোর হয়ে যাওয়ার কথা? আচ্ছা, চাইলে কি খুব সহজেই অন্য কারোর হয়ে যায়? শরীরের মালিকানা অন্য কেউ পেয়ে গেলেও মনের মালিকানার মালিক তো আপনিই থাকবেন। কলি নিঃশব্দে হাসলো। কি ভয়ঙ্কর সেই হাসি! ভীষণ অদ্ভুত লাগলো রিফাতের। সত্যি মেয়েরা হাজার কষ্ট লুকিয়ে হাসতে জানে, তবে কি সুন্দর প্রয়োজনে এই মিথ্যা হাসিটা তাকে দেখানোর। তার এই নিষ্ঠুরতম হাসি বুক চিরে চিরে প্রবাহিত হচ্ছে। ছোট্ট মনে এই মেয়ে কি করে বুঝতে পারছে না। দুজন বেশ কিছু সময় নীরবতা পালন করলো, একে অপরের দিকে কঠোর দৃষ্টিতে নিক্ষেপ করে। কি সেই চাহনি হৃদয় ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে। কলি কিছু সময় পর বলল, আপনি অবশ্যই থাকবেন আমার বিয়েতে। অন্তত ততক্ষণ থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি কবুল বলে অন্য কারোর হয়ে যাচ্ছি। রিফাত অসহায় কণ্ঠে বলল। কোন অপরাধের শাস্তি দিচ্ছ আমাকে? কলি অল্প হেসেই বলল, যদি বলি আমাকে ভালো না বাসার শাস্তি। ভালোবেসেই বা কি হতো? দিন শেষে আমাকে একা রেখে তুমি তো অন্য কারোরই হয়ে যেতে। কেন ভালোবাসলেন না আমাকে? কে বলে আমি তোমাকে ভালোবাসি না? বড্ড ভালোবাসি তোমাকে। আমার অপ্রকাশিত ভালোবাসার সন্ধান তুমি কোনো দিনও খুঁজে পাবে না। তোমাকে হারানোর তীব্র যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে সারাটি জীবন। রিফাত চোখের কোণের অল্প পানি মুছে নিয়ে মনে মনেই বলল, আমি কখনোই তোমাকে অন্য পুরুষের পাশে সহ্য করতে পারবো না। বরং তোমার থেকে খুব গোপনে সরে আসবো, তবুও তোমাকে বুঝতে দিব না। রিফাত চোখ সরিয়ে নিল কলির দিক থেকে। এই খুটখুটে অন্ধকারের মাঝেও চোখগুলো কেমন জল করছে। কেন এই চোখের এই চাওয়া পাওয়া, কেন দৃষ্টিতে এত পাওয়ার আকাঙ্ক্ষা? সব ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখো। রিফাতকে এক পরে কিছু একটা ভাবতে দেখে কলি বলল, কি এত ভাবছেন? আমাকে কি শাড়ি পরে বউ সাজলে সুন্দর লাগবে এটা ভাবছেন? মুহূর্তে রিফাতের বুকটা ছটফটিয়ে উঠল। কলি কেন তাকে বারবার কথার আঘাত করছে। তুমি যতটা ব্যাকুলতা নিয়ে আমাকে ভালোবেসেছো, আমিও ঠিক তেমনই। তুমি মেয়ে, তাই স্পষ্টবাদী ডিরেক্ট বলে দিতে পেরেছো। তবে আমি পুরুষ, চাইলেও সবকিছু প্রকাশ করতে পারি না। রিফাত বাঁকা হেসে একরাশ অভিমান নিয়ে ভাঙা ভাঙা গলায় গাইল, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখে জল মিশাইয়া নিলানা বিদায়। তুমি ফিরাও চাইলা না, একবার চইলা গেলা। শিকদার মহলের পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আদি শিকদার কড়া নজরে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখছেন। তাকে অনেকবার বোঝানো হয়েছিল উল্টাপাল্টা জিদ না দেখানোর জন্য, কিন্তু তিনি বিয়ের বিষয়টা নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে গিয়েছেন। মেয়ের বিয়ে দিয়ে ছাড়বেন। আদি শিকদার রাতে সবকিছু লিস্ট রেডি করে রেখেছিলেন। আপাতত সেই সব বাজার করতে রিফাত এবং আদিব এবং ঈশান গিয়েছেন। আজকে শিকদার পরিবারের সবাই বাড়িতে আছে। কেউ নিজেদের প্রয়োজন ব্যতীত বের হয়নি বাড়ি থেকে। আশরাফ শিকদার সকাল থেকেই মেজাজ হারিয়ে বসে আছেন। সবার কথা একটাই, এই মেয়েকে এখনই বিয়ে দিতে হবে কেন? আগে পড়াশোনা শেষ করুক, তারপর না হয় ভেবে দেখা যাবে বিয়ের বিষয়টা।
অহনা শিকদার সবার জন্য খাবার রেডি করছিলেন। মাইমুনা শিকদার কাল থেকে কেঁদে চলেছেন। তিনি একবার যে কলির সামনে গিয়ে দাঁড়াবেন তাতেও সাহস পাচ্ছেন না। তিনি খুব করে প্রিয়াসকে মিস করছেন। হয়তো আজ প্রিয়াস থাকলে কেউ জোর করে তার মেয়েটিকে বিয়ে দিতে পারত না। ছেলে নামক বটগাছটাকে খুব মিস করছেন মাইমুনা শিকদার। সময় 10টার কাটায় সবাই নিয়ম করে খাবার টেবিলে চলে এসেছে। রিফাত সহ সবাই বাজার শেষ করে চলে এসেছে কিছুক্ষণ আগে। এখন আদিল, ইরা সবাই টেবিলে বসে আছে, নিজেদের মতন নাস্তা করছে। সকালে মাইমুনা শিকদার একবার কোলের রুমে গিয়েছিল তাকে ডাকতে। বারবার ডাকার পরও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। সবার খাওয়ার মাঝে আশরাফ শিকদার বিরক্ত প্রকাশ করেই বললেন, সামান্য দেখতে আসতেছে, এর জন্য পুরো বাড়ি সাজাতে হবে কেন? আদি শিকদার খেতে খেতেই বললেন, না ভাইজান, শুধু দেখতে আসবে না, রাতে বিয়ের কাজটিও সম্পূর্ণ করা হবে। রিফাত কেবলই এক টুকরো রুটি মুখে দিতে যাবে তখনই আদি শিকদারের এমন কথায় বিষম খেয়ে উঠল। হঠাৎ করে বিষম খাওয়াতে সবাই ব্যস্ত হয়ে পড়লো পানি দিতে। আদিব হাতে তুলে পানি খাইয়ে দিল। ঠিক তখনই কলি ওপর থেকে নিচে নেমে আসে। হয়তো এতক্ষণ নিচে নামতে নামতে সবার কথা তার কানে গিয়ে ঠেকেছে। সবার দৃষ্টি এতক্ষণে কলির দিকে। কলি চেয়ারে এক পাশে বসে টেবিলে নিজের খাবার খুঁজতে লাগলো। তার খাবার কোথায়? কি আশ্চর্য! তার খাবারটা এইখানে নেই, কিচেনেই রয়ে গেছে। অহনা শিকদার ভেবেছিলেন হয়তো কলি খেতে আসবেন না, তাই টেবিলে আনেননি। আজকে রান্নার দায়িত্বে মাইমুনা শিকদার ছিলেন না। কলি সকাল সকাল পরোটার সাথে ডিম পোচ খায়। মাইমুনা শিকদার দ্রুত কিচেন থেকে কলির খাবারটা নিয়ে আসেন। সবার নজর কলির দিকে থাকলেও কলির নজর রিফাত নামক মানুষটার দিকে পড়ে আছে। রিফাত বেশ কয়েকবার তাকিয়ে দেখেছে কলিকে। চোখে চোখ পড়তেই রিফাত চোখ সরিয়ে নেয়। তা দেখে কলি মৃদু হাসলো, ফের খাওয়ায় মনোযোগ দিল। বাড়ির কোনো বাড়ি কেন সাজানো হচ্ছে তার আগামাথা আদিল কিছু জানে না। সে এখন রেডি হয়ে চলে যাবে অফিসে, তার কিছু কাজ আছে। আদিলকে উদ্দেশ্য করে আদি শিকদার বলেন, তোমাকে কিছু জামা কাপড় প্লাস গোল্ড এর জন্য যেতে হবে মার্কেটে আদিল। আদিল কিছুটা বিরক্ত প্রকাশ করেই বলেন, এগুলো কেন? আদি শিকদার ভঙ্গিতেই বলেন, তোমার ছোট বোনের বিয়ে, তুমি এটাও জানো না? কলির বিয়ে অথচ সে জানে না, তাকে জানানো হয়নি নাকি কারোর প্রয়োজন পড়েনি তাকে জানানোর। আদিল সবার দিকে একবার নজর বুলিয়ে দেখে ফের বলল, কোলের বিয়ে দেওয়ার ডিসিশন কি শুধুই তোমার? পাশ থেকে কলির লাজ লজ্জা ভেঙেই বলে উঠল। না ভাইয়া, আমারও মতামত রয়েছে। কলির কথা শুনে সবাই বেশ অনেকটাই অবাক হয়। তাহলে কি কলিও রাজি হয়ে গেল? যদি বিয়ের জন্য সে রাজি হয়ে যায় তবে কালকে কেন এত কান্নাকাটি করলো? বিয়ে করবে না বলে জিদ করলো। কলি যদি রাজি হয় তাহলে তো সবকিছু চুকে গেল। আদিল এবার কপাল কুঁচকে ফেলল। বাসায় কি লোকের অভাব পড়েছে নাকি? যদি পড়ে তাহলে ডজন খানের লোক কিনে আনলেই হয়। আদি শিকদারকে উদ্দেশ্য করেই বলল, সরি চাচু, আমার হাতে এক্সট্রা সময় নেই সব কেনাকাটা করার। তুমি অন্য কাউকে দেখো। এক্সকিউজ মি। আদিল কথা শেষ করে নিজের রুমের দিকেই চলে গেল। এর মাঝে কলি বলে উঠল, আব্বু, আমার বিয়ের কেনাকাটা আমি করব। জীবনে বিয়ে তো একটাই, তাই না? তাই বিয়ের আনন্দটাকে উপভোগ করতে চাই। কলির এমন ভাবে কথা বলার কারণটা সবার কাছেই পরিষ্কার। হয়তো সে বিয়ে করতে চাইছে বাবার পছন্দের ছেলেকে। চেয়ারের এক পাশে রিফাত মাথা নত করে বসে আছে। বড্ড কষ্ট হচ্ছে তার কোলের এমন কথার আঘাতে। রিফাত আর সহ্য করতে পারল না, বরং মিথ্যা অজুহাত দেখিয়ে বলল, স্যার, আমার আম্মু কিছুটা অসুস্থ, আমার আজকের জন্য ছুটি লাগবে। কলি মৃদু হাসলো আর ভাবলো, খুব কষ্ট হচ্ছে বুঝি আপনার? হোক কষ্ট, এর থেকেও হাজার গুণ কষ্ট দিয়েছেন আমাকে। আপনাকে রেখে চলে যাব আমি অনেক দূরে। কলি কিছুটা রাগী গলায় বলল,